আপনি যখনই রাস্তায় বের হন এবং যখনই চারপাশে তাকান, সবচেয়ে বেশি আসলে কি দেখেন? মানুষের মুখে মাস্ক নাই। এটা অবশ্যই, এবং আমি সবচেয়ে বেশি যেটা দেখি সেটা হচ্ছে সুলভ মূল্যের মাস্ক, এবং যেটা দেখলেই বোঝা যায় হয়তো বা প্রোডাক্টটা আচ্ছা, এটা কিছুটা শুধু মানহীন। হ্যাঁ, এবং শুধু আপনি যখনই তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনি দেখবেন তারা কোনো না কোনোভাবে বলবে যে আপনি দুটো মাস্ক কিনেন, একটা আমি সাথে দিয়ে দিচ্ছি ফ্রি। তখনই বোঝা যায় আসলে প্রোডাক্টের দাম খুবই কম, কোয়ালিটি খুব কম। এইরকম প্রোডাক্ট যদি বাংলাদেশে ছড়িয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি সরে যায় না, ছড়িয়ে গেছে। এবং জনস্বাস্থ্যের অবস্থা কিন্তু আসলে খুবই খারাপের দিকে চলে এবং যাবে। একই সাথে আমরা হ্যান্ড স্যানিটাইজার বলে যে জিনিসটি ব্যবহার করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে, সেটা আসলে ভয়াবহ একটা ব্যাপার। শুধুমাত্র আসলে কিছু স্প্রে, আমি আসলে এগুলি বুঝি কম। সেটা অবশ্যই। এবং আপনার মনে আছে তো এর আগের বারও যখন আমরা দেখেছিলাম যে এই পুরান ঢাকায় এবং মিডফোর্ডের এলাকায় কিন্তু আসলে এরকম অনেক রকম ভুয়া স্যানিটাইজার কিন্তু ধরা পড়েছে। আমাদের সাথে নূর ইসলাম হাসিব যুক্ত আছেন এবং যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ, পপুলার মেডিকেল কলেজের ভাইরোলজির প্রধান। শুরুতে আমরা অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ আপনার কাছে একটু আসতে চাই। আগে একটু আপনার কাছে এতটুকু জানতে চাই, এই যে নকল পণ্য যেটা বাজারে একদম সয়লাভ, এই নকল পণ্যে করোনা তো কোনো সুরক্ষা হবে না, কিন্তু এতে মানব শরীরের আসলে কত ক্ষতি হবে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নকল নকল যে সামগ্রী আছে তা কোনো কাজই করবে না। আমরা আমাদের মধ্যে একটা মিথ্যা একটা থাকবে যে এটা মধ্যে আমাকে প্রোটেক্ট দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভাইরাস সংক্রমিত আরো করা কাজই করবে না। আপনি মাস্ক বলেন, হ্যান্ড স্যানিটাইজার বলেন, পিপি বলেন, এগুলো যদি নকল হয় তাহলে তো আরো ডেঞ্জারাস। মানে যখন সে আমাদের স্বাস্থ্যকর্মীরা করোনা রোগীর ইয়েতে সংস্পর্শে যাবে, তারা খুব দ্রুত সংক্রমিত হবে এবং তাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়বে। ফলে অবশ্যই এই যে সামগ্রীগুলো আছে, এটার জন্য একটা স্ট্যান্ডার্ডাইজেশন, একটা বা আমাদের গভর্নমেন্টের কোনো সংস্থা থাকতে হবে, এটা নজরদারি থাকতে হবে। এটা পরীক্ষাতে একটা ব্যাপার আছে, কার্যকরী কিনা, সেটা মানসম্মত কিনা, তাদের সার্টিফিকেট দেওয়ার পরেই সেটা আসলে বাজারে আসবে। জি, নুরুল ইসলাম হাসিব, আপনার কাছে আরেকটা বিষয় একটু আসতেই চাই। সেটা হচ্ছে যে শুরুতে যেমনটা কথা হচ্ছিল যে প্রস্তুতি নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও যেমন গ্রামাঞ্চলে যদি আমরা দেখি, যেটা বলা হচ্ছে যে প্রায় 29টি জেলা উচ্চ ঝুঁকির মধ্যে, যে সমস্ত জেলাগুলোতে আসলে শ্রমিকের সংখ্যা বেশি, অর্থাৎ শিল্প কারখানা বেশি, এবং যেই জেলাগুলোতে প্রবাসীদের আনাগোনা বেশি, সেই জায়গাগুলিতেই আবার আমরা সেই ভাইরাস দেখতে পাচ্ছি, ব্রাজিল, ইউকে এবং একই সাথে সাউথ আফ্রিকার। কিন্তু আমার কথা হচ্ছে যে জেলা পর্যায়গুলোতে যে ধরনের স্বাস্থ্য ব্যবস্থা থাকার কথা, অন্তত কোভিড সময় যখন মাঝখানে বেড়েছিল তখন এক ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কমে যাওয়ার পরে সেই প্রস্তুতি আবার সেই জিরো লেভেলে চলে আসলো। আবারও কি আমরা সেই প্রস্তুতির জায়গাতে নতুন করে শুরু করব? বা এখনও যেমন আমি সাধারণ মানুষের, যদি ধরেন মৌলভীবাজার জেলার একটি হাসপাতালে কোভিড টেস্টের জন্য যাই, আমি তো সাধারণ রোগীদের সাথেই যাচ্ছি। আসলে আপনার কাছে মূলত কি তথ্য রয়েছে এটা নিয়ে? সেটা ধরুন যে ওভারঅল যে স্বাস্থ্যের যে চিত্রটা, একটা ধারণা ছিল যে বা আশা ছিল যে যেহেতু আমাদের এক ধরনের দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে সারা বিশ্ব, বাংলাদেশও, তো সেটা হয়তো আপনার এই সময়টাকে কাজে লাগিয়ে যারা আপনার এটা নিয়ে কাজ করেন তারা হয়তো একটা মেজর মানে বড় ধরনের এক ধরনের রিফর্ম করবে, কিন্তু সেটা যে খুব হয়েছে সেটা আসলে বলা যাবে না। মানে বিষয়গুলো খুব ইমার্জেন্সি হ্যান্ডেলিং এর মধ্যেই ছিল, যে আপনার ঠিক আছে আপনার এখন কিভাবে চালানো যায়, অক্সিজেন নাই তো অক্সিজেন সিলিন্ডার দিয়ে শুরু করলাম, এরকম আর। বাট এটা যে খুব স্ট্রাকচারাল মানে খুব চেঞ্জ হয়েছে সেটা বলা যাবে না। তবে একটা বিষয় হচ্ছে যে যেহেতু আপনার গত বছরের যে আমরা চাপটা, তো চাপটা সামলানোর একটা ব্যাপার ছিল, এবং তখন আপনার বিভিন্ন হাসপাতালগুলি কিছুটা চেষ্টা করেছে যে আপনার এটাকে কিভাবে আপনার এই সার্ভিসটা বাড়ানো যায়, কিভাবে সার্ভিসের জন্য বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলি এনশিওর করা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে যারা হেলথ কেয়ার ওয়ার্কার তাদের ইনিশিয়াল পর্যায়ে যে ধরনের আপনার ট্রেনিং বা মোটিভেশন বলেন কিংবা ভয়ভীতি বিষয়গুলি ছিল, তো সেগুলো তো আর এবার থাকবে না, সেটা একটা বিষয়। তো সেদিক থেকে আপনার প্রস্তুতিটা একটু আগানো থাকবে। কিন্তু ওই ওই যে বড় ধরনের যেটা আমরা হয়তো এক্সপেক্ট করেছিলাম গণমাধ্যমে কাজ করতে, যে এবার আমরা নিউজও যারা করেছিলাম যে আমাদের এই প্যান্ডেমিক থেকে আপনার এই সুযোগটা মানে ক্রাইসিসটাকে অপরচুনিটি হিসেবে কাজে লাগানো,
তো সেই জায়গাটা আসলে দেখিনি, বা সেই জায়গাটা হয়নি। নুরুল ইসলাম হাসিব, আমরা কি কোনো কমিউনিটি ট্রান্সমিশন, যেটা শুরুতে আমরা একদম করোনার শুরুতে যেটা ভয় করেছিলাম যে কমিউনিটি ট্রান্সমিশন হলে হয়তো বা খুব ব্যাপক আকার ধারণ করবে, আমরা কি সেই ভয়টা এখন কি আমাদের থাকছে, নাকি আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি যে কমিউনিটি ট্রান্সমিশন আমরা রোধ করতে পারবো? না, এটা তো আর কমিউনিটি ট্রান্সমিশনের আপনার বাইরের কিছু না। এখন তো এটা তো অলরেডি আপনার এটা হচ্ছেই, এটা তো কমিউনিটি ট্রান্সমিশনের মধ্যেই আছে। এটা তো আর নতুন করে আসলে আমার মনে হয় না এই সেপ্লিকেটগুলি করার আছে। এবং এখন যেটা হচ্ছে সেই আগের মতোই, যে আপনার কোনো জ্বর হওয়া বা কোনো ধরনের যে বেসিক যে সিমটম গুলো, এটা হওয়া মানেই হচ্ছে যে তাকে কোভিড আপনার সাসপেক্ট হিসেবে ধরে নিয়ে সেই অনুযায়ী আপনার সে আইসোলেশন থাকবে এবং চিকিৎসা পরবর্তী যদি প্রয়োজন হয় মনিটরিং করবে, সেই অবস্থায়। তো এটা এটা আসলে এখন ধরুন আপনার জিনিসটা বাড়ছে, কিন্তু তার মানে এই না যে এটা আপনার নতুন করে কোনো কিছু আপনার এই বিষয়ে, সেটা না। কারণ এটা অলরেডি আপনার এটা আমাদের কমিউনিটিতে আছে। তো সেটাই। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে কিন্তু আপনার এই মার্চ থেকে শুরু করে এই যে এই এই আপনার গরমে এই সময়টাই কিন্তু আপনার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা এই ধরনের যে রোগগুলো, এগুলো কিন্তু বাড়ে। এটা কিন্তু আপনি দেখবেন যে আইডিসিআর এর যে তাদের যে মনিটরিং, সেখানে কিন্তু প্রতি বছর, মানে এটা যে এই 2-1 বছর তা না, সবসময় আমাদের এই সময় আপনার এটা ট্রেন্ডটা বেশি থাকে। সো সেই কারণে যেহেতু প্যান্ডেমিক আছে, প্যান্ডেমিকের সময় এটাও বাড়ছে, আবার নতুন স্ট্রেইন আসছে, সবকিছু মিলে এটা বাড়ছে। এক ঝুঁকির মধ্যে আছে। জি হাসিব, আপনি রয়েছেন আমাদের সাথে, আমরা যেতে চাই ডক্টর মোশতাক আহমেদ আপনার কাছে। আমি একটু জানতে চাই, যেটা হাসিব বলছিলেন যে এই মুহূর্তে তো আসলে ইনফ্লুয়েঞ্জাও চলছে একই সাথে এবং নতুন স্ট্রেইনের ভয়টাও রয়েছে। আইসোলেশনের প্রসঙ্গটা ধরে যদি আসে, 90% আইসোলেশনে থাকা রোগীর কোনো হদিস নেই, এই খবরটি হচ্ছে বাংলাদেশ প্রতিবেদনের, প্রতিদিন হচ্ছে এই জাতীয় দৈনিকের হচ্ছে এই খবরটি রয়েছে। আমরা আসলে সেই ট্রেসটা আসলে কেন করতে পারছি না এখনো পর্যন্ত? কারণ এটা তো আমাদের চর্চাটা হয়েই গিয়েছিল যে আমরা সেই ট্র্যাকটা রাখতে পারবো। এবার যে নতুন করে যারা আইসোলেশনে যাচ্ছেন তাদের কেন আমরা আসলে ট্র্যাকটা রাখতে পারছি না? যেটা হচ্ছে হাসিব সাহেব ঠিকই বলেছেন, যেটা এই যে মার্চ এপ্রিলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা হয়, এবং হয়তো সেই এই যে শ্বাসতন্ত্রের একটা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, এবং সেই এই এখন কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস না হয় আমাদের যে করোনা প্যান্ডেমিকে এই যে করোনা ভাইরাসটাই হচ্ছে, বা এটাও একটা কারণ হতে পারে যে এখন বেশি বেশি পরিমাণে হচ্ছে আমাদের দেশে, হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে হচ্ছে। এখন হচ্ছে কি এত বেশি হচ্ছে যে আমাদের সরকার আগে মানে প্রথম দিকে যে প্রস্তুতিগুলো ছিল, যে আইসোলেশনে কারা আছে তাদের তথ্যপাত্র, ফলে এটা যেন একটু কম বা একটু ঘাটতি আছে। কিন্তু তারপরেও বলবো যে এই মাসটা, অন্তত এপ্রিল মাসটা, সব ধরনের মুভমেন্ট, সব ধরনের প্রোগ্রাম যত সীমিত করা যায় সরকারের উচিত, এবং আমাদের প্রত্যেকের উচিত, ব্যক্তিগত পর্যায়ে উচিত, সব ধরনের মুভমেন্ট যত রেস্ট্রিকশন করে দেওয়া যায়। হয়তোবা আগামী আমরা মে বা জুন মাসের দিকে হয়তো কিছুটা উন্নত হতে পারে পরিস্থিতি, সেদিকে খেয়াল করা উচিত। এবং যারা আইসোলেশনে আছে এখন, মানে ওনারাও যেন ব্যক্তিগত পর্যায়েও যেন ওনারা মানে বাসায় অবস্থান করেন এবং পরিবারের অন্যান্য সদস্যকে দূরে থাকে, যেটা আমরা বারবার বলছি, আপনারাও বলছেন, সেটা কিন্তু অনুসরণ করতে হবে। সরকার একার পক্ষে পারবে না, এটা আসলে আমাদের কমিউনিটি সবারই দায়িত্ব, মানে যাতে ট্রান্সমিশনটা না বাড়ে। সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই প্রত্যাশা করছি, কিন্তু অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ, আমরা বারবার আসলে ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলছি। আমরা বলছি ইউকে ভ্যারিয়েন্ট, ব্রাজিল ভ্যারিয়েন্ট, আমরা সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট, সব কিছু মিলে যেটা ডেভেলপ করেছে বঙ্গো ভ্যারিয়েন্ট, আমরা সব কিছু নিয়ে কথা বলছি। কিন্তু আসলে কি সেই ফ্যাসিলিটিস বাংলাদেশে আছে, অথবা সেই উদ্যোগটা কি নেওয়া হয়েছে যে কার শরীরে কোন ভ্যারিয়েন্টে করোনা ভাইরাস আছে সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে যাচাই করা, সেটা কি আমরা করছি কিনা? না, সেটা খুব সীমিত পর্যায়ে আছে, ব্যাপকভাবে নাই। একটা খরচেরও ব্যাপার আছে, সেটার অত সীমিত পর্যায়ে প্রস্তুতি আছে। আমাদের দেশে সেটা নিয়ে গবেষণা বা করাটা কতটা হচ্ছে। কিন্তু আমি যদি পাশের দেশে ভারতে দেখেছি যে ওদের এক নিজস্ব ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে, কালকে রিপোর্টে এসছে, পরে ওরা দেখেছে যে এটার সাথে ইউকে ভ্যারিয়েন্টের যে সক্ষমতার দিকে কোনো মানে একই রকম। হ্যাঁ, কিন্তু ভারতে তাদের বলতে তাদের মধ্যে একটা ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে, তারা কিন্তু করছে বা অনেক অনেক রিসার্চ গবেষণা করছে। আমাদের এখানে হচ্ছে কিন্তু অত্যন্ত সীমিত আকারে হচ্ছে। আপনি যেটা বলতেছেন, সব রোগীর বা সব মানে বেশিরভাগ পেশেন্ট থেকে তথ্য আহরণ করা হচ্ছে না, ফলে এদিকে কিছুটা আমরা হয়তো পিছিয়ে আছি। জি, আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতেই চাই, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বলছি যে যেটা বলছিলেন না নাহিন,
যে এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আমরা যে পণ্যগুলো ব্যবহার করছি, মাস্ক ব্যবহার করছি এবং একই সাথে আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি, কিন্তু রাস্তা থেকে কেনা মাস্কের চেয়ে কি আসলে আমার বাসায় বানানো যে মাস্ক কাপড় দিয়ে সেটা যে ভালো, এটা তো গত 1 বছর ধরে বলা হচ্ছে। তারপরও মানুষের মধ্যে এই সচেতনতা কেন তৈরি হচ্ছে না? তারা কি ঠিক বাইরের সেই ওয়ান টাইম ইউজ মাস্কগুলো ব্যবহার করতে কি আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে? এবং স্যানিটাইজার বলে আসলে যে জিনিসটি বিক্রি হচ্ছে সেটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতি করতে পারে যদি ঠিকঠাক মতো যে স্যানিটাইজেশনটা আমাদের দরকার সেটা আমরা করতে না পারি? আপনি যেটা বলছেন মাস্ক, যেটা গেঞ্জি কাপড়ে যদি তারা 2টা লেয়ারে 3টা লেয়ারে বাসায় তৈরি করে অবশ্যই ভালো, অবশ্যই সেটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেটা কিন্তু অনেকটা সুরক্ষা দেয়। মানুষ ইচ্ছা করলে তার খরচটা কমাতে পারে, বাসায় বারবার ইউজ করতে পারে, ধুয়ে ইউজ করতে পারে, কয়েকটা ইউজ। আর আপনি যেটা স্যানিটাইজারের কথা বলছেন, যেটা আননোন কোম্পানি, আমরা কোনো নাম জানি না, যেটা আমাদের নোন কোম্পানি স্যানিটাইজার করছে, যারা মানে আমাদের গভর্নমেন্টের যে ইনস্টিটিউট আছে তার মাধ্যমে এসেছে, তারা হয়তো তাদের মানটা বজায় রাখবে। কিন্তু রাস্তাঘাটে যেগুলো হচ্ছে, যেগুলো লেভেলিং নাই, এগুলো আসলে বাসায় তৈরি হচ্ছে না কি হচ্ছে, কোনো অন্য কোনো বিষাক্ত কেমিক্যাল আছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। অবশ্যই সেগুলা অনেক ধরনের কেমিক্যাল আছে, সেগুলো ক্ষতি করতে পারে, ফরমালডিহাইড, কার্সিনোজেনিক। এখন কি মিশাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। ফলে অবশ্যই আমি বলবো, জনগণকে বলবো যে আননোন এইসব সামগ্রী রাস্তাঘাট থেকে না। কিন্তু আপনি আননোন বলছেন, কিন্তু যারা পরিচিত বা আমি হয়তো একটা ভালো ব্র্যান্ডের কিনতে গেলাম, সেটা যে আকাশ ছোঁয়া দাম, সেই বিষয়ে আসলে তো নিশ্চয়ই সব মানুষের পক্ষে কেনা সম্ভব না সেই পণ্যটি, তাই না? না, সেটা ঠিক আছে। যদি সিম্পলি বলি, যদি সাবান পানি ব্যবহার করে তাহলেও করতে হবে, একটু কষ্ট হতে পারে, স্যানিটাইজারের হয়তো ব্যবহার করছে না, কিন্তু হাত অর্থাৎ সাবান পানি ব্যবহার করলেই আসলে সুফলটা পাওয়া যাবে। নুরুল ইসলাম হাসিব, আপনার কাছে যদি একটু আসতে চাই, ডক্টর মোশতাক আহমেদ যেটা বলছিলেন যে ভালো যে স্যানিটাইজারগুলো বাজারে সেগুলো ব্যবহার করলে হতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভালো কোম্পানি স্যানিটাইজারগুলো এক্স্যাক্টলি তার লোগো, তার নাম এবং সব কিছু নকল করে কিন্তু আসলে বাজারে রাস্তার পাশে স্যানিটাইজার কিন্তু বিক্রি করা হয়। সেক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ জনগণ ভাবে যে এটা আসলে ওই কোম্পানির, তখন কিন্তু আসলে প্রতারিত হয়। কালের কণ্ঠে একটা প্রতিবেদন আছে আজ এটা নিয়ে, যে মানের দৌড়ে, দাম কমানোর দৌড়ে মানের দিকে আসলে কম্প্রোমাইজ করা হচ্ছে। এবং ভেতরে আমি পড়ছিলাম যে সেখানে চকবাজারে যে বলা হয় সবচেয়ে কম দামি যে পণ্যদ্রব্যটা সেটাই দেন এবং তারা সেই অনুযায়ী পণ্যদ্রব্য বানিয়ে দেয়। এই ক্ষেত্রে আসলে কি বলবেন? এটা তো আসলে একটু আমাদের কনটেক্সটে একটু কঠিন এই কারণে, কারণ আমরা কিন্তু সারা বছরই এই সমস্যাগুলিতে ভুগি। মানে এই সমস্যাটা নতুন না, এখন হচ্ছে যেহেতু এটা এই প্যান্ডেমিকের জন্য এটা একটা নতুন ব্যবসা প্রোডাক্ট বলা যায় আর কি, তো এই কারণে এটা হচ্ছে। কিন্তু আমাদের সবসময়ই আমাদের যে প্রোডাক্টগুলি বাজারে চলে, সেটা খাবার থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির, ইভেন ওষুধ নিয়ে যেটা আপনার আমাদের বলা থাকে, অনেকেই বলেন, বিশেষজ্ঞ লেভেল থেকেও বলেন যে প্যারাসিটামল 500 mg-র মধ্যে হয়তো 500 mg নাই সব কোম্পানির। কারণ হচ্ছে আমাদের রেগুলেশনসটা আসলে অত স্ট্রং, সেটা ড্রাগ রেগুলেশন বলেন কিংবা আমাদের এই যে বিএসটিআই ফুড বা যেখানেই বলেন, মানে ওভারঅল এটা সব জায়গায় এখানে একটা বড় ধরনের একটা আপনার এই রেগুলেশন, সার্টিফিকেশন, এই জায়গাগুলোতে এক ধরনের লিমিটেশন আছে। তো এখন তো তার মানে এখন লিমিটেশন আছে, তো সেটা আসলে ধরে নিলে হবে না। তো এটার জন্য আসলে হয়তো স্পেশালি আপনার একটু মনিটরিংটা বাড়ানো, এবং যেটা হচ্ছে যে স্যানিটাইজারের যে বিষয় হচ্ছে যদি কস্টলি হয়, এবং সেক্ষেত্রে যেমন গত বছর আইসিডিডিআরবি আপনার দেখিয়েছিল যে আপনার 1.5 লিটারের যে পানির বোতলের মধ্যে আপনি যদি 2 চামচ আপনার এই যে ডিটারজেন্ট নিয়ে যদি নেন, ওটাকে আপনার ঝাঁকিয়ে আপনার ওইটা রাখেন, সেটা আপনার হ্যান্ড ওয়াশ হিসেবে কাজ করবে। তারপর মানে ওটাও আপনার ভাইরাস কিল করবে, মানে এবং তাতে দেখা যায় আপনার ওই 1.5 লিটারের জন্য আপনার হয়তো 2-4 টাকা হয়তো খরচ হচ্ছে, মানে বিষয়টা এরকম। তো সেটা হচ্ছে আপনার নর্মালি আমরা ওইভাবে ইউজ করতে পারি, এবং সাবান দিয়ে হাত ধোয়া, মানে স্যানিটাইজারের উপরে চাপ কমা। কারণ আপনারা দেখেছেন যে, এবং আমরা কিন্তু বিভিন্ন সময় খবরেও দেখেছি এমন যে স্যানিটাইজার বাসার মধ্যে ইউজ করতে করতে এক সময় হয়তো আপনার সে আগুন লেগে গেছে, এরকমও। বাসার মধ্যে বসে স্যানিটাইজার ইউজ করতে হবে সেটা না আর কি। এটা আপনি বাসার মধ্যে থাকলে তো আপনি একবার হাত ধুলেন আর কি, নর্মাল যেটা হ্যান্ড ওয়াশ করবেন সেটা হবে। আমরা কোথাও যাচ্ছি, অফিসে ঢুকে আপনার হ্যান্ড ওয়াশ করে নিলাম, হ্যান্ড ওয়াশটা বাড়ানো, সেক্ষেত্রে হয়তো এটার উপর চাপ কমবে। এবং মাস্কের ক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের
একটা ভিডিও ছিল গতবার, এবার এখন আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই তারা নতুন করে হয়তো সার্কুলেট করবে, যেটা WHO এবং জাইকা জাপানের সাথে সমন্বয় করে ওটা করা হয়েছিল, এবং এটা খুবই স্ট্যান্ডার্ড আপনার মাস্ক তৈরি, মানে ঘরে বসে কাপড়ে আপনি কিভাবে মাস্ক তৈরি করবেন 3 লেয়ারে, যেটা আপনার মানে পূর্ণাঙ্গ প্রোটেকশনটা দিবে। এবং সেই ভিডিওটা কাজে লাগিয়েও কিন্তু অনেকে বাসায় বসে আপনার মাস্কটা তৈরি করতে পারেন। এবং আমার মনে হয় যে কারণে আমি প্রথম দিকে বলেছিলাম যে আমাদের সেই আগের মতো, মানে আমরা যে ধরেন আমাদের যে আসলেই সংক্রমণ বাড়ছে বা আমরা সিরিয়াস হওয়া উচিত, এই সিরিয়াস যে হওয়া উচিত সেটা আগে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরকে সিরিয়াস হতে হবে। তাদের সেই সিরিয়াসনেসটা শো করার একটা ক্ষেত্র হচ্ছে যে আপনি নিয়মিত একই সময়ে আপনার সরাসরি আপনার এই করা, ব্রিফিং করা, এবং সেই ব্রিফিং এর সময় আপনার এই বিষয়গুলি তুলে ধরা, এবং সেই পুরনো যে আপনার যে ভিডিওর কথা বললাম যে মাস্ক বানানো, সেটা আবার নতুন করে প্রচার করা, কারণ মানুষ হয়তো ভুলে গেছে, কিংবা মানুষ মানে তার মানুষের যেমন মনে নেই, এবং তার ওই যেটা বললাম যে দীর্ঘদিন আপনি 1 বছর অর্থাৎ তাদেরকে আসলে একটা লুপের মধ্যে রাখা, এই কথাগুলো দিয়ে কন্টিনিউয়াসলি তাদেরকে একটা লুপের মধ্যে রাখা, যে কথাগুলো বারবার তাদেরকে পৌঁছানো যেন তারা মাথায় রাখে। এবং একই সাথে নাহিন, যেহেতু ঈদের সিজন আসছে, যেটা বলছিলেন হাসিব যে মাস্কটা ব্যবহার করুন 3 লেয়ারের মাস্কটা, কিন্তু এবার কিন্তু ঈদ ফ্যাশনে একটা জরুরি অনুষঙ্গ হয়ে গেছে মাস্ক, কারণ প্রত্যেকটি ফ্যাশন ডিজাইনিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা নতুন মাস্ক আনছেন। সেটা আসলে কতটা স্বাস্থ্যসম্মত তার চেয়ে বেশি বড় বিষয় হচ্ছে যে সেটা আসলে ডিজাইনার্স কিনা। আরও একটা ব্যাপার আসলে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে দুঃখিত, বিয়ের জন্য যারা বিয়ে করছে তাদের জন্য স্পেশাল মাস্ক বানানো হচ্ছে, বর এবং কনের ফ্যাশন আউটলেটের উপর, ফ্যাশন অ্যাটায়ারের উপর ডিপেন্ড করে। তার মানে বুঝতেই পারছেন যে আমরা একদিকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করছি, আবার আরেকদিকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করছি। জনসমাগম আমাদের অবশ্যই এড়াতে হবে। একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে। নুরুল ইসলাম হাসিব আপনাদের সাথেই থাকুন, অথবা ডক্টর মোশতাক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরও